আজ আমরা কেমিস্ট্রির নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। ওই চ্যাপ্টারের 3টি টপিক আজকে কভার করা হবে। একটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এবং পরিবর্তনশীল যোজনী। তাহলে যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে। অর্থাৎ যেমন আমরা যদি দেখি সোডিয়ামের দেখি, তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, তাহলে পাবো 1s2 2s2 2p 2p6 3s1। তাহলে আমরা এখানে দেখতে পাই যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান। তাই বলতে পারি যে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটি। তারপর আমরা যদি কার্বনের দেখি, তো কার্বনের ইলেকট্রন সংখ্যা 6টি। তাহলে আমরা দেখি কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই 1s2 2s2 2p2। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এখানে কার্বনের 2টি কক্ষপথ রয়েছে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন মোট আছে 2 2 4। তাহলে আমরা বলতে পারি যে কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4টি। এভাবে আমরা যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করতে পারি। তাহলে যে কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন বের করার নিয়ম হচ্ছে সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে সে কয়টি ইলেকট্রন হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমাদের যোজ্যতা ইলেকট্রনটি কমপ্লিট হলো। এখন আসি যোজনী। যোজনীর ক্ষেত্রে আমরা কয়েকটি সংজ্ঞা রয়েছে এই যোজনীর। তবে যদি আমরা ধাতুর ক্ষেত্রে বলি, তাহলে ধাতুর ক্ষেত্রে হবে যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। ধাতুর ক্ষেত্রে যোজনী হলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। আর অধাতুর ক্ষেত্রে হবে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শেলের বিজোড় ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ শক্তি স্তর বা শেলের বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে যদি আমি যোজনী সেটা যদি আমি ধাতুর ক্ষেত্রে বলতে চাই, তাহলে সেটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এবং যদি আমি অধাতুর ক্ষেত্রে বলতে চাই, তাহলে সেটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা। এখন যেমন একটি ধাতু আমরা যে কোনো একটি ধাতু ম্যাগনেসিয়াম নিতে পারি। ম্যাগনেসিয়াম একটি ধাতু। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12টি। তাহলে যদি আমরা এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে পাবো 1s2 2s2 2p6 এবং 3s2। অর্থাৎ এর শক্তিস্তর 3টি এবং সর্বশেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর। তাহলে তৃতীয় শক্তি স্তরে আমার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। যেহেতু এটি একটি ধাতু, তাই আমরা বলতে পারি যে এর যোজনীও 2, অর্থাৎ এর যোজনী হবে 2টি। আবার এর যোজ্যতা ইলেকট্রনও 2টি, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই। তো আমরা মূলত ধাতুর ক্ষেত্রে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই ধাতুর যোজনী, অন্যদিকে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কোনো মৌলের। সুতরাং আমরা বলতে পারি ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন
সেম থাকবে, অর্থাৎ ধাতুর ক্ষেত্রে আমাদের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রনের কোনো ভিন্ন হবে না, একই থাকবে। কিন্তু অধাতুর ক্ষেত্রে সেক্ষেত্রে ভিন্ন হতে পারে, কারণ অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা। এখন বিজোড় ইলেকট্রন সংখ্যা বলতে আসলে কী বোঝায়, তো সেটি আমরা এখন দেখব। সেই ক্ষেত্রে আমাদের হুন্ডের নীতি জানতে হবে। তাহলে আমরা এখন অধাতুর ক্ষেত্রে যোজনী কিভাবে বের করতে হয় সেটা দেখব। আমরা যদি ধাতুর ক্ষেত্রে আরও কয়েকটি ধাতুর উদাহরণ দিতে পারি যে যোজনী যদি বের করতে চাই, তাহলে যেমন সোডিয়ামের যদি বের করতে চাই, সোডিয়াম যেহেতু একটি ধাতু, অর্থাৎ এর সর্বশেষ শক্তিস্তরীয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে এর যোজনী। তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরীয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি, সুতরাং সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তারপর আরও বিভিন্ন ধাতু রয়েছে যেগুলো, যেমন আমরা যদি দেখি একটি ধাতু হলো আয়রন, একটি ধাতু, সেই ক্ষেত্রে আয়রন 26। সেই ক্ষেত্রে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাই 1s2 2s2 2p 2p6 3s 2 3p6 3d6 এবং 4s2। তাহলে এখানে আমাদের সর্বশেষ শক্তিস্তরীয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে চতুর্থ শক্তিস্তরীয় ইলেকট্রন সংখ্যা। সুতরাং এখানে চতুর্থ শক্তিস্তরীয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, সুতরাং আয়রনের যোজনী হচ্ছে 2, আয়রনের যোজনী হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম। এখন অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের একটি হুন্ডের নীতি জানতে হবে, যে হুন্ডের নীতি এরকম যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় তারা এমনভাবে প্রবেশ করে যাতে সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে পারে। এখন আমরা যে কোনো একটি অধাতুর ইলেকট্রন বিন্যাস করি, যেমন আমরা যদি দেখি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে করি 1s2 2s2 2p 4 5 6 7 3টি, 2p3। এখন আমরা জানি এই 2p অর্থাৎ p এর 3টি ভাগ আছে, 3টি ভাগে ভাগ করা যায় p এর 3টি, px py pz। তো এবং s কে ভাগ করা হয় না, p কে 3টি ভাগে ভাগ করা হয়, এবং spd d কে 5টি ভাগে ভাগ করা হয়। তো এগুলো আসলে আশা করি সবাই জানি। তাছাড়া এই কোনটাকে কয়টি ভাগ করা হয় সেটি বের করার জন্য একটি সূত্র আছে, সেটি হচ্ছে 2l+1। তো সেই সূত্র অনুযায়ী দেখতে পারি আমরা s এর ক্ষেত্রে l এর মান 0 আমরা জানি, তাহলে হচ্ছে 2 × 0 + 1, তাহলে আনসার আসবে 1। তো s এর ক্ষেত্রে একটি ভাগ। আবার যদি আমরা p এর ক্ষেত্রে দেখি, p এর ক্ষেত্রে আমরা জানি l এর মান p এর ক্ষেত্রে হচ্ছে 1, তাহলে p এর ক্ষেত্রে যদি 1 হয় সেই ক্ষেত্রে আমার এর ভাগ হবে 2 × 1 + 1, তাহলে 2 × 1 = 2 + 1 = 3। তো সেই ক্ষেত্রে আমার 3টি ভাগ, p এর ক্ষেত্রে 3টি ভাগ। আবার যদি দেখি d এর ক্ষেত্রে 5টি ভাগ আসে, তো d এর ক্ষেত্রে l এর মান আমরা জানি 2 হয়, তাহলে 2 × 2 = 4 + 1 = 5, তাহলে d এর ক্ষেত্রে 5টি ভাগ আসে। তাহলে যদি আমরা এখন দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে, তো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে 7, তাহলে এই ক্ষেত্রে হবে, যদি আমরা এটা করি 1s2 2s2 2p3। তো এখন এই 2p কে আমরা জানি, আমরা যদি এভাবে এটাকে লিখতে পারি ভেঙে, যে p এর ক্ষেত্রে আমরা জানি 3টি ভাগ রয়েছে, তাহলে সেটি হচ্ছে 2px
2py 2pz। হ্যাঁ, তাহলে পি এর ক্ষেত্রে তিনটি, সেটা আমরা এখানে লিখে দিই। পি এর ক্ষেত্রে তিনটি হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। আবার ডি এর ক্ষেত্রে পাঁচটি, সেটি হচ্ছে ডি এর ক্ষেত্রে পাঁচটি, একটি হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই এক্স, তারপর হচ্ছে ডি এবং আছে ডি জেড এক্স, তারপরে হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তাহলে হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সেটি এমনভাবে প্রবেশ করবে যাতে ইলেকট্রন সংখ্যাগুলো বিজোড় অবস্থায় সর্বাধিক বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে সেই কারণে তিনটি 2pতে তিনটি ইলেকট্রন আছে, তো সেই ক্ষেত্রে প্রথমে এখানে একটি যাবে, তারপর 2px এ একটি, 2py এ একটি এবং 2pz এ একটি। তাহলে দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন তিনটি বিজোড় ইলেকট্রন রয়েছে। সুতরাং সোডিয়ামের যোজনী হবে 3, সোডিয়াম নয়, এটি হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের যোজনী হবে 3, কেননা এর ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন, সর্বশেষ শক্তিস্তর বিজোড় ইলেকট্রন 3টি, সুতরাং এর যোজনী হবে 3। তারপরে যদি আমরা আরেকটি অধাতু দেখি, যেমন কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, তাহলে সেক্ষেত্রে আমরা 1s2 2s2 2p2, তাহলে সেটিকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারি 2p, পি এর আমরা জানি তিনটি ভাগে ভাগ করা যায়, তাহলে 2px 2py এবং 2pz। এখন আমরা যদি ইলেকট্রনগুলো দেই তাহলে এখানে দুইটি ইলেকট্রন আছে, প্রথমে 2px এ যাবে, তারপর 2py এ যাবে, তাহলে এবং এখানে 0টি। তাহলে এই ক্ষেত্রে আমার বিজোড় ইলেকট্রন সংখ্যা 2টি, তাই এর যোজনী, কার্বনের যোজনীও হবে 2। তো এই ক্ষেত্রে এর আরও যোজনী রয়েছে, এটিকে উত্তেজিত করলে আরও এর যোজনী আসবে, তো সেটি আমরা পরিবর্তনশীল যোজনীর অংশে গিয়ে দেখব। এখন আমরা শুধু এতটুকুতে থাকি। তাহলে আমরা নাইট্রোজেনের দেখলাম যে এর যোজনী কিভাবে বের করতে হয় 3, তারপর কার্বনের দেখলাম এর যোজনী 2। অর্থাৎ আমরা অধাতুগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অধাতুগুলোর ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইলেকট্রনকে তাদের যোজনী হিসাবে ধরা হচ্ছে, এবং ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন আছে সেগুলোকে তাদের যোজনী ধরা হচ্ছে। তাই ধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কিন্তু সেম, কিন্তু অধাতুর ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সবসময় সেম আসে না। যেমন আমরা যদি এই ক্ষেত্রে দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5টি, 3 এবং 2 দুটি মিলিয়ে 5, কিন্তু যোজনী কিন্তু 5 হয়নি, সেখানে যোজনী 3 হয়েছে। তাই বুঝতে হবে যে ধাতুর ক্ষেত্রে সর্বদা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম, কিন্তু অধাতুর ক্ষেত্রে সেটি সেম নাও হতে পারে। তো আমরা দেখলাম যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কীভাবে বের করতে হয়। এখন আমরা দেখব পরিবর্তনশীল যোজনী। তো পরিবর্তনশীল যোজনী আসলে কি? পরিবর্তনশীল যোজনী হচ্ছে যদি কোনো মৌল দেখা যায় যে একাধিক যোজনী প্রদর্শন করে, তো এই একাধিক যোজনী প্রদর্শন করলে সেগুলোকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন আমরা যদি দেখি কার্বনের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টি, তো এটি একটি অধাতু, তাহলে আমরা জানি কার্বন একটি অধাতু। তাহলে
এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, তাহলে যেহেতু অধাতু এটাকে আমরা সাজিয়ে ভেঙে লিখি, যদি ইলেকট্রন বিন্যাসটি করি তাহলে আমরা জানি পিতে পি তিনটি অংশ, তাহলে 2px 2py 2pz। তাহলে প্রথমে দুটি যখন, তাহলে এখানে একটি, তারপরে এখানে একটি, তাহলে এর যোজনী আসলো বিজোড় সংখ্যক ইলেকট্রন দুইটি, সো এর যোজনীয় 2। তাহলে আমরা পেলাম এখানে কার্বনের যোজনী 2। এখন যদি এই কার্বনকে আমরা যদি উত্তেজিত করি সেই ক্ষেত্রে কি হবে? যদি আমরা উত্তেজিত, এই স্টার চিহ্ন দিয়ে বোঝায় উত্তেজিত করা, তাপ প্রদান করি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই একই শক্তি স্তরের এই যে দুটি ইলেকট্রন রয়েছে এখানে, একই শক্তি স্তরের ইলেকট্রনটি যে অরবিটালটি ফাঁকা রয়েছে সেই অরবিটালে চলে যাবে, অর্থাৎ এখানে দুইটি রয়েছে এবং এখানে এই ক্ষেত্রে এই 2pz ক্ষেত্রে এটি 2pz ফাঁকা রয়েছে, এখানে কোনো ইলেকট্রন নেই। তাই এই সম অরবিটালের যে ক্ষেত্রে, অর্থাৎ এই দ্বিতীয় শক্তি স্তরের যে 2s এর যে দুটি ইলেকট্রন রয়েছে সেখান থেকে একটি ইলেকট্রন চলে যাবে 2pz এ, অর্থাৎ এখন এরকম হয়ে যাবে 2s1 হয়ে যাবে 2px 2py এবং 2pz জেডে চলে আসবে, এই এখানের দুটি থেকে একটি ইলেকট্রন চলে আসবে 2pz এ। তো এখন এর বিজোড় ইলেকট্রন সংখ্যা 4টি, সুতরাং এই ক্ষেত্রে কার্বনের যোজনী 4, তাই কার্বনের যোজনী 2ও হতে পারে 4ও হতে পারে। সেই জন্য এটি পরিবর্তনশীল যোজনী দেখায় যে কার্বনের কখনো 2ও হতে পারে আবার 4ও যোজনী প্রদর্শন করতে পারে। এখন যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি, ফসফরাসের ইলেকট্রন হচ্ছে 15টি, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s2, তাহলে 6 10 12, তাহলে আর 5টি রয়েছে 3p, আর 3টি রয়েছে 10 12, 3টি রয়েছে, তাহলে 3p3 হবে। ওকে, এখন আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে এভাবে হবে, এই 3pকে 3টি ভাগে ভাগ করা যায় আমরা জানি, এবং এই ক্ষেত্রে কিন্তু 3d আমরা জানি তৃতীয় কক্ষপথে আরেকটি উপশক্তি স্তর আছে যে 3d অরবিটাল কিন্তু রয়ে গেছে। তো 3d অরবিটালে আসলে জিরোটি ইলেকট্রন বিদ্যমান, তো এটি আমরা লিখে রাখলাম। এখন আমরা যদি এটাকে ভাঙি 3pকে 3px 3py 3pz এবং 3d এখানে রেখে দিতে পারি, এখানে 0টি ইলেকট্রন আমরা জানি, তাহলে 3টি ইলেকট্রন, তাহলে প্রথমে একটি একটি করে সবাইকে দিতে হবে, তাহলে এটাকে একটা দিলাম এবং এটাকে একটি দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে বিজোড় ইলেকট্রন রয়েছে 1 2 3, সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন রয়েছে 3টি, তাহলে এর যোজনী হচ্ছে 3, তাহলে ফসফরাসের একটি যোজনী হচ্ছে 3। এখন আমরা এখানে দেখতে পারি যে এখানে দুটি ইলেকট্রন রয়েছে, এখন যদি এটাকে আমরা, এবং এখানে খালি রয়েছে, ইলেকট্রন নেই এই অরবিটালে, তাহলে এখানে যেহেতু দুটি রয়েছে আমরা যদি এখানে এটাকে উত্তেজিত করি সেই ক্ষেত্রে কি হবে? এগুলা সেম থাকবে 2s2 3s। এখন এখান থেকে ইলেকট্রন যদি আমরা উত্তেজিত করি, এখানে দুইটি ইলেকট্রন রয়েছে, সেটি এখান থেকে একটি ইলেকট্রন গিয়ে এটাকে এখানে চলে আসবে, এই অরবিটালকে, যে অরবিটাল শূন্য সেই অরবিটালে চলে আসবে। তাহলে 3s1 3px 3py 3pz আর 3d
তাহলে 3D এটা যদি আমরা জানি 3Dকে ডির পাঁচটি ভাগে ভাগ করা যায় ডিকে। তাহলে প্রথম যেটি সেটা হচ্ছে XY, তাহলে XY, আর বাকিগুলো আমাদের লাগবে না যেহেতু, তাই দিচ্ছি না। তাহলে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখান থেকে একটি ইলেকট্রন এখানে চলে যাবে, তাহলে এখানে একটি হবে এবং এখানে একটি হবে। তো এই ক্ষেত্রে আমার যদি আমরা দেখি যে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি হলো, 1 2 3 4 5, তাহলে 5টি বিজোড় ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফসফরাসের যোজনী হচ্ছে 5 এবং 3। তাহলে ফসফরাসের যোজনী দুটি হতে পারে, একটি হচ্ছে 5 হতে পারে, আবার 3ও হতে পারে, 5ও হতে পারে, 3ও হতে পারে। ওকে, এখন আমরা দেখব সালফারের। তো সালফারের এটি হচ্ছে 16টি। তো এই ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটি করি 1s2 2s2 2p 6 3s2 3p কতটি 10 12 এবং 4টি বাকি, তাহলে 4। তাহলে এখন যদি আমরা এটাকে ভেঙে লিখি, যেহেতু এটি একটি অধাতু, তাহলে আমরা এই 3pকে 3টি ভাগে ভাগ করা যায়, 3p, এবং এক্ষেত্রে কিন্তু 3D আছে। আমরা জানি তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, উপশক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তরে 3D পর্যন্ত রয়েছে, অর্থাৎ 3D পর্যন্ত থাকে, SPD এই 3টি থাকে। তাহলে এখন 3px 3py এবং 3pz এবং এই 3Dকে আমরা এখানে রেখে দিলাম, যেখানে ইলেকট্রন সংখ্যা 0। তো এখন আমরা এই 4টিকে আমরা সাজিয়ে দিব। তাহলে 1 2 3 প্রথমে দিলাম, তারপরে আবার এখানে চলে আসবে, একটি বাকি, তো আবার এই 3px এ চলে আসবে। তো এখন এটা এখানে গেল না কেন? কারণ এখন তো আমি কোনো প্রকার এটিকে উত্তেজিত করছি না, মৌলটিকে আমি এখনও উত্তেজিত করি নাই, তাই এটা এখানে চলে আসবে, অন্য জায়গায় যাবে না, 3Dতে যাবে না। এখন আমরা যদি তাহলে এই ক্ষেত্রে আমাদের এর বিজোড় ইলেকট্রন 2টি, সো এখানের যোজনী হচ্ছে 2। তাহলে এখন যদি আমরা উত্তেজিত করি, এখন উত্তেজিত করলে কি হবে? এখন উত্তেজিত করলে 1s2 2s2 2s2 2 ও এখানে একটি ভুল হয়েছে, 2p হবে, 3p ভুলবশত লিখে ফেলেছি, 2p হবে। তাহলে 2p6 3s2 3px 3py 3pz এবং 3D xy আমরা লিখতে পারি। এখন যদি আমরা দেখি এখানে 2টি ইলেকট্রন ছিল, কিন্তু এখানে আমি উত্তেজিত করার দরুন এখান থেকে একটি ইলেকট্রন এই খালি 3Dতে চলে যাবে, খালি, যেহেতু এখানে 0টি ইলেকট্রন ছিল, তাহলে এখন এটা চলে যাবে। তাহলে চলে গেলে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এবং এই 2টি থেকে একটি চলে গেল। তাহলে এখন আমার বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? 1 2 3 4 4। তাহলে এই ক্ষেত্রে আমার সালফারের যোজনী 4 হলো। এখন দেখতে পাচ্ছি এখনও একটা জায়গায় 2টি ইলেকট্রন রয়েছে, যে 3s এ। এই শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর থেকে কিন্তু ইলেকট্রন এই তৃতীয় শক্তি স্তরে যেতে পারবে না, এটা একই শক্তি স্তরের ক্ষেত্রে শুধু যেতে পারে। তাহলে এটা যেহেতু তৃতীয় শক্তি স্তরে রয়েছে, আর আমরা জানি এই 3D xy এর পরে আরও 4টি বাকি, যে 3D xy আছে, 3D yx আছে, 3D zx আছে, এরকম 5টি রয়েছে। তাহলে 3D yz সেটি এখনও কিন্তু খালি। তাহলে এখানে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে, এখন যদি আমি এটাকে উত্তেজিত করি, এখান থেকে কিন্তু একটি ইলেকট্রন ওই 3D yz যেটি খালি রয়েছে সেখানে কিন্তু চলে যেতে পারে। তাহলে আমরা যদি দেখি, এখন যদি আবার উত্তেজিত করি এটাকে, সেই ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s 3py 3pz 3d xy 3d yx। তো
তো এই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একটি ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এবং এখানে যে দুইটি ছিল সেখান থেকে একটি ইলেকট্রন কিন্তু এখানে চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু আসছে 1 2 3 4 5 6। যেহেতু 6টি আসছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার যোজনী হচ্ছে 6। অর্থাৎ দেখতে পাচ্ছি যে সালফার প্রথমে 2টি যোজনী প্রদর্শন করে, তারপর 4টি, তারপর 6টি, অর্থাৎ সালফার 3টি যোজনী প্রদর্শন করছে, 2 4 6। তাহলে এভাবে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন পরিবর্তনশীল যোজনী আমরা নির্ণয় করতে পেরেছি। তারপর আমরা আজকের ক্লাসে যোজ্যতা ইলেকট্রন জানতে পেরেছি এবং যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করা শিখেছি। যোজনী জানতে পেরেছি, যোজনী নিয়ে বিস্তারিত আমরা জেনেছি। যোজনী কিভাবে বের করতে হয়। ধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী, তাই ধাতুর যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সেম হয়। তারপর আমরা জেনেছি অধাতুর ক্ষেত্রে কিভাবে বের করতে হয়। অধাতুর ক্ষেত্রে আমরা জেনেছি যে বিজোড় সংখ্যক ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে। তারপরে আমরা জেনেছি পরিবর্তনশীল যোজনী নিয়ে আমরা জেনেছি। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।